ইরানের পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় জানাজা ও শোকানুষ্ঠান কাল নেওয়া হবে ইরাকের নাজাফ এবং কারবালায়। চুক্তি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা চলছে, তারপর ট্রাম্প প্রস্তাবিত অন্তর্কালীন কমিটির কাছে শাসনভার ছাড়ল হামাস। আঙ্কারায় শুরু হচ্ছে ন্যাটো শীর্ষ সম্মেলন, গুরুত্ব পাচ্ছে ইউক্রেন ও ইরান ইস্যু, ট্রাম্পের অনিশ্চিত অবস্থানই বড় চ্যালেঞ্জ। নাবালিকা ধর্ষণ কাণ্ডে এখনো উত্তাল পশ্চিমবঙ্গে বারুইপুর, পুলিশি বাধা উপেক্ষা করে রাজপথে নামলেন মমতা। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩,৫০০, গণকবরে ঠাঁই হচ্ছে অজ্ঞাত পরিচিতদের। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি সূচনা হাসান। তেহরানে ঐতিহাসিক শোক মিছিল শেষে আয়াতুল্লাহ খামেনির কফিন নেওয়া হয়েছে ইরানের পবিত্র নগরী কোমে। আজ সেখানে জানাজা ও শোকানুষ্ঠান হবে। রাতেই লাখ লাখ মানুষ জমায়েত হয়েছেন। তেহরান থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম শহরটি শিয়া মতাদর্শের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। আগামীকাল ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর খামেনির মরদেহ ফিরিয়ে নেওয়া হবে ইরানে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। সরকারি ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, শহীদ নেতার ওসিয়ত অনুযায়ী মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। যেমনটা বলছিলাম, এরই মধ্যে ইরানের পবিত্র নগরী কোমে জড়ো হয়েছে লাখ লাখ মানুষ। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় নেতার প্রতি। আমরা সরাসরি চলে যাচ্ছি কোমে, যেখানে খামেনির দ্বিতীয় জানাজা ও শোক মিছিলের প্রস্তুতি চলছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক বিদায় যাত্রায় এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গত দুদিন তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয় তার মরদেহ। এর মধ্যে শুক্রবার বিশ্বের ১০০টি দেশের প্রতিনিধি শ্রদ্ধা জানান। এরপর গেল রোববার অনুষ্ঠিত হয় খামেনি ও নিহত তার পরিবারের সদস্যদের প্রথম জানাজা, যেখানে কোটি মানুষের সামিল হন।
যেটা বলছিলাম, গত শুক্রবার থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক বিদায় যাত্রায় এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গত দুদিন তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য গ্র্যান্ড মুসাল্লায় রাখা হয় তার মরদেহ। এর মধ্যে শুক্রবার বিশ্বের 100টি দেশের প্রতিনিধি শ্রদ্ধা জানান। এরপর গেল রোববার অনুষ্ঠিত হয় খামেনি ও নিহত তার পরিবারের সদস্যদের প্রথম জানাজা, যেখানে কোটি মানুষ সামিল হন। আজ কমেও তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়, যেখানে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ ইরাকিরাও। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজকীয় শেষ বিদায় শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শিয়া ইসলামের ইতিহাস, ধর্মীয় কর্তৃত্ব এবং ইরানের আদর্শিক অবস্থানকে তুলে ধরার এক প্রতীকী যাত্রা। তেহরানের কোম থেকে ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত মাশহাদ, প্রতিটি গন্তব্যই বহন করছে গভীর ধর্মীয় ও রাজনৈতিক বার্তা। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে শুরু হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার প্রথম গন্তব্যস্থান কোম শহর। ইরানের শিয়া ধর্মীয় শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত কোম 1979 সালের ইসলামী বিপ্লবের আগে থেকেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পক্ষে বড় আন্দোলন গড়ে উঠেছিল, আর সেই আন্দোলনেরও অন্যতম সংগঠক ছিলেন আলী খামেনি। তাই কোমে খামেনির মরদেহ নিয়ে শোকসভাকে দেখা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বিপ্লবী উত্তরাধিকারের প্রতীক হিসেবে। শুধু ইরানেই নয়, কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফে। হযরত আলী আলাইহি ওয়াসাল্লামের মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শহর শিয়া ইসলামের অন্যতম পবিত্র স্থান এবং বিশ্বের গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় শিক্ষা কেন্দ্র। নাজাফকে গোটা শিয়া বিশ্বের ধর্মীয় কর্তৃত্বের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। তাই এই শহরে আনুষ্ঠানিকতা পালন খামেনিকে আন্তর্জাতিক শিয়া নেতৃত্বের ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করার একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে। নাজাফ থেকে যাত্রা যাবে কারবালায়। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের স্মৃতি বিজড়িত এই শহর শিয়া ইসলামের আত্মত্যাগ, ধৈর্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী প্রতীক। বিশ্লেষকরা বলছেন, কারবালায় শোকযাত্রার আনুষ্ঠানিকতা খামেনির জীবদ্দশায় উচ্চারিত প্রতিরোধ ও ত্যাগের আদর্শের সঙ্গে তার স্মৃতিকে যুক্ত করছে। সবশেষে মরদেহ ফিরিয়ে নেওয়া হবে ইরানের মাশহাদে। ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লামের মাজার সংলগ্ন এই শহর ইরানের সবচেয়ে বড় তীর্থস্থান। একই সঙ্গে এটি খামেনির জন্মশহরও। ফলে এখানে দাফন, তার ব্যক্তিগত জীবন, ধর্মীয় পরিচয় এবং জাতীয় নেতৃত্ব, এই তিনটিকেই এক সুতোয় গেঁথে দেয়। বিশ্লেষকদের মতে কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ, এই চার নিয়ে শোকযাত্রার এমন একটি প্রতীকী রুট করা হয়েছে যা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তি, শিয়া ধর্মীয় কর্তৃত্ব এবং সীমান্তের বাইরে বিস্তৃত শিয়া পরিচয়ের বার্তা তুলে ধরে। একই সঙ্গে এটি ইরানের আঞ্চলিক মিত্রগোষ্ঠী বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের প্রতিও রাজনৈতিক সংহতির ইঙ্গিত বহন করে। ইফফাতিরা, স্টার নিউজ। খামেনি হত্যার বদলা নিতে চান ইরানিরা। শোক শোভাযাত্রায় অংশ নেয়া ইরানের সাধারণ মানুষ বলছেন, এই হত্যাকাণ্ডের জন্য ট্রাম্প ও নেতানিয়াহুকে শাস্তির মুখোমুখি হতে হবে। মিছিলে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন ক্ষুব্ধ ইরানিরা। এর আগে ইরানের সেনাপ্রধানও বলেছেন, খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া থেকে কোনোদিনই পিছু হটবে না ইরান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকা পোড়াচ্ছে ইরানিরা। খামেনি হত্যার প্রতিবাদ রূপ নিয়েছে ক্ষোভে। শোক মিছিলে ক্ষুব্ধ লাখো ইরানি।
মিছিল জুড়ে বিপ্লবের লাল রাঙা ব্যানার ফেস্টুনেও সেই ক্ষোভের প্রকাশ। ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার হুমকি লেখা স্লোগান বহন করছেন খামেনির ভক্তরা। শুধু ট্রাম্প নেতানিয়াহুই নন, প্লেকার্ডে দেখা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর ছবিও, যাদের প্রত্যেকের ছবির নিচে লেখা রক্তপাত হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালিয়ে খামেনিকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর আগে জানাজার সময়ে ইরানের সেনাপ্রধানও পরিষ্কার ঘোষণা দিয়েছেন, খামেনি হত্যার প্রতিশোধ থেকে পিছু হটবে না ইরান। এমন এক সময়ে ট্রাম্পকে হত্যার হুমকি সংবলিত ব্যানার পোস্টার নিয়ে রাজপথে নেমেছেন ইরানিরা, যখন আগামী ১১ জুলাই ফের পাকিস্তানে হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তিতে পৌঁছার আলোচনা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জন্য তেহরানের রাজপথে কোটি মানুষের শোক শোভাযাত্রা পশ্চিমা বিশ্বে এক নতুন বিস্ময়ের জন্ম দিয়েছে। কদিন আগেও যে দেশটি তীব্র গণ অভ্যুত্থানের মুখে পড়েছে, যে গণ অসন্তোষকে পুঁজি করে ইরানে ক্ষমতার বদল চেয়েছিল পশ্চিমা বিশ্ব, সেই দেশটির কোটি মানুষ এখন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এমন বাস্তবতায় আলোচনার টেবিলেও যেন এক নতুন ইরানকে মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে কোটি মানুষের দখলে এখন তেহরানের রাজপথ। পশ্চিমা বিশ্বে এই দৃশ্য জন্ম দিয়েছে এক নতুন বিস্ময়ের। খামেনি বিরোধীরা লক্ষ্য করছেন, কদিন আগেও যারা সরকার পতনের দাবিতে এই রাজপথে ছিল, তারা এখন স্লোগান দিচ্ছে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল তাদের একদিনের হামলাতেই ইরানের ক্ষমতার কেন্দ্র বদলে যাবে। ২৮ ফেব্রুয়ারির সেই হামলা ও টানা ৯০ দিনের যুদ্ধে ইরানের শাসন বদলায়নি, বরং বদলে গেছে একটি অধ্যায়। ইরানের এই নতুন অধ্যায় মার্কিন ইসরায়েল ও তার মিত্রদের জন্য কেবল হতাশাই নিয়ে এসেছে, কারণ আজকের ইরান আরও বেশি শক্তিশালী। ট্রাম্প যাকে রেজিম চেঞ্জ হিসেবে দেখছেন, সেটি শেষ পর্যন্ত ইরানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। ইরানের ক্ষমতা এখন সেই নতুন প্রজন্মের হাতে, যারা একদিকে যেমন যুদ্ধ পরিচালনা করছে, অন্যদিকে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে জানে, প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করে না। সাম্প্রতিক যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। মার্কিন সামরিক ঘাঁটি তাদের জন্য হুমকির কারণও হতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই তালিকায় আছে সৌদি আরবও। এমন বাস্তবতায় আলোচনার টেবিলেও যেন এক নতুন ইরানকে দেখছে বিশ্ব। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন কঠিন হলেও এটি সম্ভব। আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং প্রতিরোধ ফ্রন্টের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করতেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জোর দিয়েছিল। সেই ধারা চুক্তিতে যুক্ত হয়েছে। এটি বাস্তবায়ন করা কঠিন, তবে সম্ভব। আগামী ১১ জুলাই পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনার কথা রয়েছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। খামেনি জানাজা দাফনের মধ্যে ইরানকে দ্রুত চুক্তি করার তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের হামলার হুমকি দিয়ে বললেন, চুক্তি না করলে যুক্তরাষ্ট্রই তার কাজটা শেষ করে দেবে। ওয়াশিংটনে সাংবাদিকদের কাছে ইরানের তেল ও যুদ্ধ নিয়েও একথা বলেন ট্রাম্প। I think it's even lower on a barrel basis than it was before. দেখুন, তেলের দাম এখন ইরানের সামরিক অভিযান পূর্ববর্তী সময়ের চেয়েও কম। আমরা কিছু ছাড় আদায় করেছি। এখন তেহরানের সেই অঙ্গীকার মেনে চলতে হবে। তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমি শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছি না। হরমুজে মার্কিন নৌ অবরোধের 2 মাসে একটি জাহাজও পার হতে পারেনি। তারপর আমরা অবরোধটি তুলে নিয়েছি, কারণ আমরা একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি আছি। দেখুন, আমরা যে কোনোভাবেই জিতব। আমরা হয় একটি চুক্তি করব, নয়তো কাজটা শেষ করব। আর কাজটা শেষ করা কঠিন হবে না। আমরা 1 ঘন্টার মধ্যে ইরানের সেতুগুলো ভেঙে ফেলতে পারি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি, ধ্বংস করতে পারি ইরানের মহামূল্যবান আধুনিক প্ল্যান্টগুলো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে অবনতি বা মতবিরোধের গুঞ্জন উড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, দুই নেতা সাধারণত 99% ক্ষেত্রেই একমত থাকেন। নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সাথে তার মত পার্থক্য দেখা দিলেও তা সাধারণত আলোচনার মাধ্যমেই তারা সমাধান করে নেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই কথা বলেন। আব্রাহাম অ্যাকর্ডের প্রসঙ্গ তুলে এই ইহুদি নেতা বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও নতুন শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে। ইরানের সাথে সমঝোতা চুক্তি নিয়ে বিরোধের পর আগামী সপ্তাহেই হোয়াইট হাউসে বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। America called us the model ally because we're, unlike many of your so-called allies, we actually fight alongside you. আমাদের সম্পর্কে কোনো ফাটল নেই। অন্য মিত্রদের মতো আমরা শুধু মুখে না, মাঠে আপনাদের পাশে থাকি। আমাদের ও আপনাদের সাহসী সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। আমেরিকার চেয়ে বড় বন্ধু ইসরায়েলের নেই, আর ইসরায়েলের চেয়ে বড় বন্ধু আমেরিকার নেই। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বার্থ দেখেন, আর আমি একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের স্বার্থ দেখি। 99% সময় আমাদের দৃষ্টিভঙ্গি এক, তবে যে কোনো গভীর বন্ধুত্বের মতোই মাঝে মাঝে আমাদের মধ্যেও মতভেদ হয়, যা আমরা খোলা মনে আলোচনা করে মিটিয়ে ফেলি। There are sometimes differences of opinion. মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে মিশরের সম্পর্ক স্বাভাবিক হবে না। মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি জানান, গাজায় দখলদারিত্বের অবসান, অন্যায় ও আগ্রাসন বন্ধ করা, অধিকৃত ভূমি ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া এবং স্থায়ী শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়। মিশরে উদ্বোধন হওয়া নতুন স্টেট স্ট্র্যাটেজিক কমান্ড সম্পর্কে সিসি বলেন, এটি মিশরের কমান্ড, নিয়ন্ত্রণ ও অপারেশনাল ব্যবস্থাপনায় এক বড় অগ্রগতি। এখানে আধুনিক প্রযুক্তি, নিরাপদ যোগাযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলবে। গাজায় বিমান হামলা চালিয়ে 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনায় 20 জনেরও বেশি আহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের আল রশিদ সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় 2 জন নিহত হয়। খান ইউনিসে ব্যস্তচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে আরেক হামলায় মারা যায় আরও 2 ফিলিস্তিনি। তৃতীয় ঘটনায় গাজার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি ড্রোন হামলায় মারা যায় এক দম্পতি। গাজায় যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিদিনই কোনো না কোনো হামলায় ফিলিস্তিনের হত্যা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এই পর্যন্ত 1072 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই নতুন শত্রু খুঁজতে শুরু করেছে ইসরায়েল। তেহরানের জায়গায় এখন তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানকে ঘিরে হুমকির নতুন বয়ান তৈরি করছেন নেতানিয়াহু, যাকে মধ্যপ্রাচ্যের নতুন সুন্নি অক্ষ বলেছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা। সম্ভাব্য এই সুন্নি অক্ষের বিপরীতে কথিত হেক্সাগন জোটের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। সত্যি কি মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী কোনো জোট গড়ে উঠছে, নাকি এটি ইসরায়েলের শত্রু তৈরির নতুন বয়ান? তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও সিরিয়াকে ঘিরে গড়ে উঠছে একটি নতুন সুন্নি অক্ষ, যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্তত এভাবেই নতুন শত্রুকে চিহ্নিত করতে চাইছে ইসরায়েল। এই সুন্নি অক্ষের বিপরীতে একটি নতুন জোটের সম্ভাবনাকে সামনে আনছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারত, গ্রিস ও সাইপ্রাসকে নিয়ে তিনি সম্ভাব্য এই জোটের নাম দিয়েছেন হেক্সাগন জোট, যার লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের নতুন সুন্নি অক্ষকে মোকাবেলা করা। সুন্নি অক্ষের কেন্দ্রে আছে তুরস্ক, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনা শক্তির দেশ তুরস্ক। অস্ত্রশিল্পে বড় বিনিয়োগ ও ড্রোন প্রযুক্তিতে বিশ্ববাজারের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে আঙ্কারা। সম্প্রতি দেশটি সামনে এনেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ব্লু হোমল্যান্ড নীতির আওতায় পূর্ব ভূমধ্যসাগরে সক্রিয় হয়ে উঠেছে তুর্কি নৌবাহিনী। 2 বছরের মাথায় ভূমধ্যসাগরে নামছে তুরস্কের নিজস্ব রণতরী।
আঙ্কারার এই উত্থান দেশটিকে ক্রমশ ইসরায়েলের শত্রুতে পরিণত করছে। সাথে আছে আরেক নীরব শত্রু মিশর। সিনাই উপত্যকায় ইসরায়েলের নাকের ডগায় সেনা মহড়া চালিয়েছে মিশর। আঙ্কারার সাথে বাড়ছে কায়রোর সামরিক সহযোগিতা। সেই থেকেই ইসরায়েলের উদ্বেগের কারণ হয়েছে সৌদি আরবের আছে আধুনিক বিমান বাহিনী। দেশটির সাথে পাকিস্তানের সামরিক সহযোগিতা চুক্তি মূলত রিয়াদকে ইসলামাবাদের পরমাণু অস্ত্রের ছাতার আশ্রয়ে নিয়ে এসেছে। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সুন্নি অক্ষ মূলত পাকিস্তানের পরমাণু সক্ষমতারই অংশীদার হতে যাচ্ছে। দেশগুলো বিচ্ছিন্নভাবে একে অপরের সাথে যোগাযোগ ও সামরিক সহযোগিতা বাড়ানোর নানা পদক্ষেপ নিলেও সরাসরি কোনো জোটের ঘোষণা এখনো আসেনি। নেতানিয়াহুর আলোচিত হেক্সাগন জোট নতুন কোনো বাস্তবতা নয়, বরং পুরনো সম্পর্কের নতুন রাজনৈতিক ব্যাখ্যা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ধসে পড়া রাজনৈতিক ক্যারিয়ার উদ্ধারের স্বার্থেই নেতানিয়াহু এই বয়ান তৈরি করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইফাতিরা, স্টার নিউজ। চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও শান্তি রোড ম্যাপের বাস্তবায়নে গাজার গভর্নিং কমিটি বিলুপ্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই কমিটি গাজার সরকারি কার্যক্রম তদারকি করত। হামাস বলছে টেকনোক্র্যাট কমিটির হাতে গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করতে এই পদত্যাগ। ট্রাম্প ঘোষিত গাজার শান্তি চুক্তি অনুযায়ী উপত্যকার প্রশাসনিক দায়িত্ব পালন করবে এই টেকনোক্র্যাট কমিটি। বোর্ড অফ পিসের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হয়, গাজার শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং ক্ষমতা হস্তান্তরের অগ্রগতির জন্য অপ্রণীত রোড ম্যাপে উল্লেখিত সব শর্ত পূরণে অগ্রগতি হচ্ছে। এ বিষয়ে চলমান আলোচনা সফলভাবে শেষ হলে একটি জাতীয় কমিটি গাজার প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করবে। সরকারের জরুরি কমিটির প্রধান এবং সরকার পরিচালনা সংক্রান্ত ফলো আপ কমিটির ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ জাওয়াল আবদেল খালেক আল ফারা তাদের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারি জরুরি কমিটি বিলুপ্তির ঘোষণাও দিয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালালো রাশিয়া। রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকাগুলোতে অন্তত 70টি মিসাইল ও 3.5 শতাধিক ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালানো হয়। এসব হামলায় মারা গেছে অন্তত 11 জন। কাল আঙ্কারায় ন্যাটো বৈঠকের আগে এই মরণপণ হামলা চালানো হয়। তখনও সূর্যের আলো পৌঁছায়নি কিয়েভে। মায়ের ডাক কিংবা মিষ্টি কোনো অ্যালার্মের শব্দে নয়, শহরটির বাসিন্দাদের ঘুম ভাঙে একের পর এক বিস্ফোরণের শব্দে। পুতিন বাহিনীর হামলায় দাউ দাউ করে জ্বলছে ইউক্রেনের রাজধানী। সোমবার ভোরে কিয়েভ ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য মতে 68টি মিসাইল ও 3.5 শতাধিক ড্রোন দিয়ে চালানো হয়েছে হামলা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভে এত বড় হামলা চালালো মস্কো। জিরকন ক্ষেপণাস্ত্র, শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে শত্রুপক্ষ। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার সংখ্যা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। হামলায় বিধ্বস্ত হয়েছে কিয়েভের অন্তত 15টি আবাসিক ভবন। হতাহতও হয়েছেন অনেকে। যদিও হামলার আগেই কিয়েভ জুড়ে থাকা বিভিন্ন শেল্টারে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। আমাদের বাড়ি ভেঙে গেছে, সিঁড়িও ধসে পড়েছে, নিচে নামার পথও ছিল না, ভেতরে আটকা পড়েছিলাম। পরে প্রতিবেশীদের ফ্ল্যাটে আশ্রয় নেই, সেখান থেকে উদ্ধারকারীরা আমাদের উদ্ধার করে। হামলা হতে পারে বলে রোববার রাতেই সতর্ক করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, একদিন আগেই মার্কিন স্বাধীনতা দিবস গেল, সামনে ন্যাটো সম্মেলন। প্যাটার্ন অনুযায়ী এর মধ্যেই বড় হামলা চালাবেন পুতিন। এর আগে গেল সপ্তাহেও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় হামলা চালায় রাশিয়া। শতাধিক ড্রোন ও মিসাইল দিয়ে চালানো ওই হামলায় 31 জন নিহত হয়। ইফাতিরা, স্টার নিউজ। ট্রান্স আটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আঙ্কারায় বসছে ইউরোপ আমেরিকার প্রতিরক্ষা জোট ন্যাটোর সম্মেলন। বিশ্লেষকরা বলছেন, তুরস্কে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী এই সম্মেলনে ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে ইউরোপ। পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ও ইরান ইস্যু। জোটভুক্ত দেশগুলো কোনো প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা না থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা কারণে এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আজ ও কাল তুরস্কের রাজধানী আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এক টেবিলে বসছেন জোটভুক্ত 32 দেশের নেতা।
সবশেষ সম্মেলনের মূল আলোচ্য ছিল প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি। এবার ইউরোপীয় নেতারা ট্রাম্পকে দেখাতে চাইবেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন তারা। ওই প্রতিশ্রুতিতে 2035 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট জিডিপির 5% ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সম্মেলনের খসড়া ঘোষণাপত্র অনুযায়ী 2025 সালে ইউরোপ ও কানাডা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে অতিরিক্ত $139 বিলিয়ন বিনিয়োগ করেছে। গেলবারের মতো এবারও গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু। ইউরোপীয় দেশগুলো আগামী বছর ইউক্রেনকে অন্তত 70 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে পারে। ঘোষণা আসতে পারে 2027 সালেও এই সহায়তা চালু রাখার। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করারও কথা রয়েছে। ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে একটি অর্থবহ বৈঠক হোক, তা চায় ইউক্রেন তথা পুরো ইউরোপই। তা যদি ইতিবাচকভাবে সম্পন্ন হয় তাহলে ইউরোপ সেটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখবে। বিশ্লেষকরা বলছেন সম্মেলনের সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম ডোনাল্ড ট্রাম্প, কারণ ন্যাটো নিয়ে তার অবস্থান শেষ মুহূর্তে কোন দিকে যাবে তা বলা মুশকিল। ট্রাম্পের অনিশ্চিত অবস্থান ন্যাটোর জন্য বড় চ্যালেঞ্জ। এটি জোট মহাসচিব মার্ক রুটের সাথে ট্রাম্পের সম্পর্কেরও একটি পরীক্ষা। খুব স্বাভাবিকভাবেই বৈঠকে উঠে আসবে ইরান ইস্যুও, বিশেষ করে হরমুজের মতো বৈশ্বিক বাণিজ্য পথের নিরাপত্তার মতো ইউরোপীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হবে। যদিও ইউরোপীয় ইস্যুগুলোকে ছাপিয়ে মধ্যপ্রাচ্যই মূল আলোচ্য বিষয় হয়ে উঠুক তা নেতারা চান না। এদিকে এবারের সম্মেলনকে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখছে তুরস্ক। আঙ্কারা চাইবে প্রতিরক্ষা বাণিজ্যের ওপর থাকা বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিও তুলতে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের F-35 কর্মসূচিতে পুনরায় অংশগ্রহণের বিষয়টি আলোচনা হতে পারে। ইফফাতিরা, স্টার নিউজ। কিছুদিনের বিরতির পর পোল্যান্ডে আবারও মোতায়েন হচ্ছে মার্কিন সামরিক বাহিনী। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক জানান, কয়েক সপ্তাহের মধ্যেই পোল্যান্ডে মার্কিন সেনাদের রোটেশন শুরু হচ্ছে। গত মে মাসে ন্যাটোর মিত্র পোল্যান্ডে মার্কিন সেনাদের উপস্থিতি সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র। কয়েকদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সীমান্তবর্তী পোল্যান্ডে অতিরিক্ত 5,000 মার্কিন সেনা পাঠানো হবে। এমন এক সময় পোল্যান্ডে আবারও মার্কিন সেনা মোতায়েন হচ্ছে, যখন ন্যাটো দেশগুলোতে মোতায়েন করা মার্কিন সেনার সংখ্যা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে ইউরোপীয় দেশগুলোকে নিজেদেরই তাদের প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে এবং এই খাতে আরও তাদের ব্যয় বাড়াতে হবে। পোল্যান্ড প্রকৃত অর্থেই ন্যাটোর সেতু। আজ এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সংযুক্ত করছে। আমরা একটি বিশ্বস্ত ও আদর্শ মিত্র। আমি খুবই আনন্দিত যে স্থগিত হওয়া মার্কিন সেনাদের রোটেশন আবারও শুরু হচ্ছে। এটি চলমান থাকবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পোল্যান্ডে মার্কিন সেনাদের রোটেশন সম্পন্ন হবে। প্রশান্ত মহাসাগরে সমুদ্রভিত্তিক একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে চীন। এই পরিকল্পনার তথ্য অস্ট্রেলিয়াকে জানিয়েছে বেইজিং। চীনের সম্ভাব্য এই পরীক্ষাকে অস্থিতিশীলতামূলক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এর আগে 2024 সালে চীন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালিয়েছিল, যা ছিল বিরল একটি ঘটনা এবং চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করেছিল। নিউজিল্যান্ড ভিত্তিক জাহাজ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান স্টারবোর্ড মেরিটাইম ইন্টেলিজেন্স এর তথ্য অনুযায়ী প্রশান্ত মহাসাগরে বিভিন্ন স্থানে চীনের 3টি স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ অবস্থান করছে। এমন এক সময় চীন এই বার্তা দিল যখন অস্ট্রেলিয়া ও ফিজি একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রমণের শিকার হলে অপর দেশ সহায়তা এগিয়ে আসবে। চীন রাশিয়ার যৌথ মহড়ার ওপর নজর রাখছে তাইওয়ান। তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরোর মহাপরিচালক সাই মিংয়েন জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে সেনা মহড়া চালাবে চীন। একই সময় রাশিয়ার সাথেও তারা যৌথ সেনা মহড়া চালাবে। চলতি সপ্তাহে চীনের চিংদাং উপকূল সংলগ্ন জলসীমা ও আকাশ সীমায় যৌথ মহড়া চালাবে চীন ও রাশিয়ার নৌবাহিনী। এই লক্ষ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে 4টি নৌবহর মোতায়েন করেছে চীন। চীনের অতীতের সেনা মহড়ার সঙ্গে এবারের মহড়ায় কিছু নতুন ধারা বা কৌশল চিহ্নিত করেছে তাইওয়ান। তাইওয়ানের অভিযোগ, এই মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গড়ে তোলা প্রথম দ্বীপমালা ভিত্তিক প্রতিরক্ষা কৌশলের মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।
চীন রাশিয়ার যৌথ মহড়ার বিষয়ে বলতে গেলে এই দুই দেশ সাধারণত প্রতি বছর 1 থেকে 2 বার যৌথ আকাশ টহল এবং যৌথ নৌ মহড়া পরিচালনা করে। এর প্রধান উদ্দেশ্য হল ভূ রাজনৈতিক ক্ষেত্রে চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা প্রদর্শন করা। পাশাপাশি তারা যৌথ মহড়া ও প্রশিক্ষণের পরিধি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের গড়ে তোলা ফার্স্ট আইল্যান্ড চেইনে প্রতিরক্ষার কৌশল মোকাবেলা করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পার্কার্সবার্গ শহরের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘন কালো ধোঁয়া আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে। ড্রোনে ধারণ করা ভিডিওতে গুদাম থেকে বিশাল আকারের ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। আগুনের এই ঘটনায় উড কাউন্টি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলা ও সম্ভাব্য পরিবেশগত প্রভাব মোকাবিলায় বিভিন্ন সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। 5 লাখের বেশি আমেরিকান শিশু ট্রাম্প অ্যাকাউন্টে প্রথম দফায় $1,000 করে জমা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই কর্মসূচির লক্ষ্য শিশুদের অল্প বয়স থেকে সঞ্চয়, বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা। এই ঘোষণার সময় ওভাল অফিস থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাকের উদ্বোধনী ঘণ্টা বাজানো হয়। ট্রাম্প আরও জানান, বেসরকারি প্রতিষ্ঠান ও দাতাদের অতিরিক্ত অনুদানের মাধ্যমে ভবিষ্যতে এই তহবিল আরও বাড়ানো হতে পারে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ভোটারদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। এমন অবস্থায় কর সাশ্রয়ী নানা সঞ্চয় পরিকল্পনা সামনে আনছেন ট্রাম্প। মার্কিন জ্বালানি নিষেধাজ্ঞায় থাকা কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড ফের বিকল হয়ে পড়েছে। গতকাল দুপুরে দেশ জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে ক্যারিবীয় দ্বীপটির প্রায় 1 কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিনের জরাজীর্ণ বিদ্যুৎ অবকাঠামো, জ্বালানি সংকট এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবা আগে থেকে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছিল। গ্রিড বিকল হওয়ার সময় দেশের প্রায় 2/3 এলাকায় আগেই বিদ্যুৎ ছিল না, ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। ক্রমবর্ধমান মার্কিন চাপের মুখে কিউবার বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযোগ উঠেছে, ঘটনার পর তাকে একবার পুলিশ ফাঁড়িতে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও বিরোধীরা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতার রাজপথে নেমে তীব্র প্রতিবাদে সামিল হলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কালীঘাট রোডের মূল রাস্তায় মোমবাতি হাতে এক বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তিনি। জাস্টিস ফর বারুইপুর স্লোগান তুলে আয়োজিত এই মিছিলে মমতার সঙ্গে যোগ দেন দোলা সেন, ডেরেক ও ব্র্যারেন সহ শীর্ষ তৃণমূল নেতৃত্ব। বারুইপুরে শিশু ধর্ষণ ও খুনের ঘটনার ওপর নজর রাখছেন সহকর্মী সুজিত দুয়ারি। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজিত, আমাদেরকে জানাবেন যে ধর্ষণ যে হচ্ছে, বিচার কার্য আসলে বর্তমান অবস্থা কি, একটু আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে বারুইপুরের যে ঘটনা সেটা কিন্তু একেবারে নৃশংসতম ঘটনা বললেও কম বলা হবে। কারণ ময়না তদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট একেবারে চাঞ্চল্যকর রিপোর্ট। যে রিপোর্টে জানা গিয়েছে যে শিশুটিকে ধর্ষণ করার পর জীবিত অবস্থাতেই কিন্তু পুকুরের মধ্যে বস্তাবন্দি করে ছুঁড়ে ফেলা হয়। অর্থাৎ শিশুটির তখন মৃত্যু হয়নি, তাদেরকে জলে ফেলে ছুঁড়ে ফেলে নৃশংসভাবে খুন করা হয়। কারণ তার
পাকস্থলীতে জল পেয়েছে চিকিৎসকেরা। পাশাপাশি তার ফুসফুসে আঘাত রয়েছে, গলার যে নলি রয়েছে সেখানে আঘাত পাওয়া গেছে এবং তার গোপনাঙ্গে আঘাত রয়েছে। অর্থাৎ কতটা নৃশংসভাবে এই শিশুটিকে খুন করলো অভিযুক্তরা সেটা কিন্তু একেবারে শিউরে উঠছে চিকিৎসকরা, শিউরে উঠছে তদন্তকারীরাও। এবং এই ঘটনায় যখন এলাকার মানুষদের রোষ এতটা বেড়েছিল যে কারণে যে পুলিশকে বারবার জানা সত্ত্বেও প্রথম থেকে পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা নেয়নি। অর্থাৎ যে পুলিশ ক্যাম্প রয়েছে বারুইপুর থানার অধীন সেই ক্যাম্প কিন্তু সক্রিয় ভূমিকা নেয়নি, যার ফলে এই রকম নৃশংস ঘটনার সাক্ষী থাকতে হলো বারুইপুরকে, সাক্ষী থাকতে হলো এই রাজ্যবাসীকে। এবং এই নৃশংস ঘটনার জেরে ইতিমধ্যে পুলিশ অবশ্য 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু সেই গ্রেপ্তারের আগে স্থানীয় বাসিন্দারা মূল অভিযুক্তকে ধরে নিয়ে এসেছিল ফাঁড়িতে এবং তখন ফাঁড়িতে পুলিশের সঙ্গে যখন বচসা হয়, সাধারণ মানুষের যখন গন্ডগোল হয়, সেই ফাঁড়ির পুলিশ কর্মী কিন্তু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা হাসপাতালে ভর্তি এবং সেই গন্ডগোলের ফাঁকে কিন্তু আনন্দ পালিয়ে যায়। অর্থাৎ এই মূল অভিযুক্ত পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে সময়গুলো গেল, সেই সময় পুলিশের বাড়তি ফোর্স এলো না, বারুইপুর পুলিশ জেলা থেকে এলো না, বারুইপুর থানা থেকে এলো না। যে পুলিশ ক্যাম্পে 1 2 করে যে ক্যাম্প থাকে, কনস্টেবল থাকে, সেখান থেকে এত সহজে অপরাধী পালিয়ে গেল, সাধারণ মানুষের মব তৈরি হলো, এত সময় কেন পার হলো? পুলিশ কর্তাদের যে গাফিলতি রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে 2 জনকে গতকাল কোর্টে তোলা হয়েছিল তাদের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে এবং মূল অভিযুক্ত তাকে আজকে আদালতে তোলা হবে, তাকে কালকে আদালতে পেশ করা হয়নি। তাকেও পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নেবে। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন যে টিম তারা তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে এবং একই সঙ্গে এসটিএফ তারাও তদন্ত করছে। এবং এই যে ঘটনার পর শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি পরিবারের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে পরিবার যে দাবি করেছে সর্বোচ্চ সাজা, সেই সাজার দিকে এগোচ্ছে সরকার। অর্থাৎ পরিবারের পাশে দাঁড়িয়ে যাবতীয় যা করার সেটা কিন্তু করবেন। কিন্তু এরই মধ্যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে পরম্পরায়, অর্থাৎ জনরোষের শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুতে যারা যুক্ত তাদেরকে পুলিশ কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নেবে। পাশাপাশি যে রেল অবরোধ করা হয়েছিল, সেখানে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, পুলিশের উপর হামলা করা হয়েছিল, সেই ঘটনাতেও কিন্তু প্রশাসনের তরফে কড়া অবস্থান নেবে, এমনটাই শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখলাম যে ডেরেক ওব্রায়েন, দোলা সেন তারা কিন্তু পথে নামছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদ মিছিল করছেন। তাকে কিন্তু বারুইপুরে যেতে দেওয়া হয়নি বলে আগের দিনে অভিযোগ করেছিলেন এবং তার বাড়ি ঘিরে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থেকে, এমনটা তিনি অভিযোগ করেছিলেন। সুচেতা। সুজিত, আপনাকে ধন্যবাদ। ভারতের মহারাষ্ট্রে টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাডালায় পানিবন্দী স্থানীয় বাসিন্দারা। আটকা পড়া বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে গুজরাট নিম্নাঞ্চল তলিয়ে গেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে গুজরাট, উপকূলীয় মহারাষ্ট্র ও উপকূলীয় কর্ণাটকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কিছু এলাকায় 24 ঘন্টায় 21 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬,৭৪০ জন। গত ২৪ জুন ৭.২ ও ৭.৫ মাত্রার 2টি ভূমিকম্প কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। 12 দিন পরও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত বা মৃতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। দেশটির উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খুঁজছেন পরিবারগুলো। অনেক মরদেহ শনাক্ত না হওয়ায় কবরস্থানগুলোতে গণদাফনের ব্যবস্থা করা হচ্ছে। কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 500 ছাড়ালো। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ইবোলা আক্রান্ত হয়ে দেশটিতে 506 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 628 জন। আরও 3.5 শতাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে, তবে এখনও নিশ্চিত নয়। আরও অন্তত 110 জন ইবোলা ভাইরাসের লক্ষণ নিয়ে মারা গেছেন। তবে আশার খবর হলো এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন 2.5 শতাধিক রোগী। এখন পর্যন্ত দেশটির 3 প্রদেশে 36 স্বাস্থ্য এলাকায় ছড়িয়েছে ইবোলা।
শ্রীলঙ্কার নেগম্বো কারাগারের প্রতিদ্বন্দ্বী দুই বন্দী গোষ্ঠীর মধ্যে টানা 2 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 26 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দণ্ডপ্রাপ্ত বন্দী অস্থায়ীভাবে আটক বন্দীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথম দিনের সহিংসতায় 2 বন্দী নিহত হন। সোমবার সকালে দ্বিতীয় দফায় সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। এতে 6 জন কারা কর্মকর্তা সহ আরও 24 জন নিহত হন। সংঘর্ষে জড়িত বন্দীরা কারাগারের সিসিটিভি ব্যবস্থা ভাঙচুর এবং কারা প্রশাসনের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চালায় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, রায়ট কন্ট্রোল ইউনিট ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ কারাগার সহিংসতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। চীনের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণ আর উজানের ঢলে পানি বেড়েছে ইয়েলো নদীর বিখ্যাত হুইকোই জলপ্রপাতে। পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মূল ও উপধারার জলপ্রপাত একসঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে বিশাল জলরাশির মনোমুগ্ধকর দৃশ্য। ঝুঁকি নিয়ে এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। দেশের পাশাপাশি বিদেশে অতিথিরাও বিরল এই দৃশ্য উপভোগ করছেন। অনেকেই ক্যামেরাবন্দি করছেন গ্রীষ্মকালীন মৌসুমে হুইকো জলপ্রপাতের এই ব্যতিক্রম রূপ। চীনের শানসি প্রদেশের সীমান্তে অবস্থিত হুইকো জলপ্রপাতে জলধার থেকে পানি ছড়ার ফলে পানি প্রবাহ প্রতি সেকেন্ডে 1800 ঘনমিটারেরও বেশি পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার প্রচণ্ড গরমে স্বস্তি দিতে ভবনের ছাদ থেকে অভিনব উপায়ে কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করেছে চীনা কর্তৃপক্ষ। দেশটির উত্তরাঞ্চলের শানসি প্রদেশের একটি আবাসিক এলাকার ছাদের ওপর বসানো হয়েছে বিশেষ কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। উচ্চ চাপের মিস্টের মাধ্যমে চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে জলকণা। এতে একদিকে যেমন কমছে তাপমাত্রা, অন্যদিকে সূর্যের আলোয় তৈরি হচ্ছে মনোরম রংধনু। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা চালুর পর বাতাসের তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমছে, আর মাটির তাপমাত্রা কমছে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। গরমে বাসিন্দাদের স্বস্তি দিতে নেওয়া এই উদ্যোগ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট নিয়ে দক্ষিণ কোরিয়ায় হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা রোবো কাপ 2026, যেখানে 45টি দেশের 3000-এরও বেশি প্রতিযোগী অংশ নেয়। এবারের আসরে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট দিয়ে খেলা পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের মাঠে যখন মেসি, নেইমার, হল্যান্ডরা উত্তাপ ছড়াচ্ছে, তখন তাদের সাথে পাল্লা দিয়ে এবার মাঠে রোবটও। দক্ষিণ কোরিয়ার ইনচেউনে অনুষ্ঠিত হয় রোবোকাপ 2026। বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রতিযোগিতায় অংশ নেয় 45টি দেশের 3000-এরও বেশি প্রতিযোগী। এবারের আসরে প্রথমবারের মতো পুরো খেলা পরিচালিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবট দিয়ে। অর্থাৎ মাঠে কি করবে, কোথায় দৌড়াবে কিংবা কাকে পাস দেবে, এসব সিদ্ধান্ত রোবটই নিয়েছে প্রোগ্রাম করা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। লার্জ সাইজ হিউম্যানয়েড লিগের ফাইনালে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের হেফাইস্টাস দল চায়না এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের মাউন্টেন অ্যান্ড সি দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে স্মল সাইজ হিউম্যানয়েড লিগে শিরোপা জেতে উহান বিশ্ববিদ্যালয়ের ইনভিক দল। শুধু ফুটবল নয়, দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানের মতো বাস্তব পরিস্থিতির অনুকরণেও নিজেদের দক্ষতা দেখিয়েছে এসব রোবট। আয়োজকদের মতে, দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং নতুন ব্যবসার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাদিয়া তাসনিম, স্টার নিউজ। এই ছিল আজকে স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।